আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা উপলব্ধি। ইদানিং দীপ্তির খুবই আফসোস হয়। বিয়ের আগে কেন যে মায়ের কথা শুনতো না। মা প্রায়ই বলতো, দীপু মা, একটু আধটু রান্না শেখ, নইলে বিয়ের পরে মুশকিলে পড়বি। মুশকিলে পড়ব কেন? রান্না করার জন্য তো লোক পাওয়া যায়। বরেরা কিন্তু মাঝে মাঝে বউয়ের হাতের রান্নাও খেতে চায়, ভালো লাগে ওদের। তাই বলছি, একটু আধটু রান্না শিখে নে। মা হাসত। ওটা শেখার কি আছে, এমনিতেই পারবো দরকার হলে। তখন খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতো বটে, কিন্তু এখন বুঝতে পারছে রান্নাটা খুব একটা সহজ কাজ নয়। আর শুধু করে ফেললেই তো হলো না, সেটার স্বাদও তো উপাদেয় হওয়া চাই। নুন, মিষ্টি, মশলার সঠিক আন্দাজ থাকা চাই। কড়াইতে আলু, কুমড়ো, কাঁচা ছোলা মশলা দিয়ে নাড়তে নাড়তে ভয়ে ভয়ে আন্দাজ মতো নুন ছড়িয়ে দিল দীপ্তি। মাকে ফোন করে করে রান্নাগুলো মোটামুটি করে ফেলতে পারলেও স্বাদটা তো সেরকম আসছে না কিছুতেই। বেশিরভাগ দিনই নিজের রান্না নিজেই খেতে পারছে না। তরকারিটা হয়ে এসেছে। খুন্তির ডগায় একটু তুলে নিয়ে জিভে ছোঁয়ালো দীপ্তি। মনে হচ্ছে ঠিকই আছে। গতকাল ঝিঙে আলু পোস্ত নুনে পোড়া হয়েছিল, যদিও শান্তনু চুপচাপ খেয়ে নিয়েছে, কোনো অভিযোগ করেনি। অথচ বিয়ের আগে শুনেছিল ছেলেটা খেতে ভালোবাসে। কি করে যে দীপ্তির অখাদ্য রান্নাগুলো মুখে তুলছে, ওর কথা ভেবে কষ্ট হয় খুব। বিয়ের পর থেকে রান্নার লোক রাখার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। এমন একটা জায়গায় শান্তনু কাজ করে যেখানে কাজের লোক পাওয়া যায় না। কবে থেকেই তো খুঁজছে, কিন্তু সন্ধান মিলছে না। এখানে আসার পর কিছুদিন ঘরদোর গুছিয়ে নিতেই হিমশিম খেয়েছে। তখন প্রায় প্রতিদিন আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়েই চালিয়েছে। অগোছালো ঘরদোরের অজুহাত দেখিয়ে সেরকম কিছু রান্না করেনি। শান্তনু মুখ বুজে ওই দিয়েই খেয়েছে। দীপ্তিরই অপরাধ বোধ হয়েছে। এত খেতে ভালোবাসে যে মানুষটা, তাকে এইভাবে খাওয়াচ্ছে বলে। অবশ্য এতদিনে সেও নিশ্চয়ই বুঝে গিয়েছে রান্নাবান্নায় দীপ্তি কতটা আনাড়ি। একদিন জিজ্ঞেস করেছিল, আমার রান্না খেতে তোমার অসুবিধা হয় না? ঠিকই তো আছে, তুমি চেষ্টা তো করছো। শান্তনু হাসছিল। কিন্তু আমি তো খেতে পারি না। তুমি একটা কথাও না বলে খেয়ে নাও কি করে? এত ভেবো না, একদিন নিশ্চয়ই ভালো রান্না করতে পারবে। প্রথম প্রথম একটু অসুবিধে হবেই। শান্তনু বউকে আশ্বাস দিয়েছিল। বলতে পারেনি ছোটবেলায় মাকে দেখত সারাক্ষণ রান্না নিয়ে খোঁটা শুনতে। জয়েন্ট ফ্যামিলি, অনেক মানুষজন, প্রত্যেকের আলাদা আলাদা ফরমাইশ। যতদিন ছোট কাকুর বিয়ে না হয়েছে হিমশিম খেত মা। তারপর ছিল পান থেকে চুন খসলেই বিস্তর অপমানজনক কথা শোনা, হাসাহাসি। মায়ের ঘামে ভেজা মলিন মুখটার দিকে তাকিয়ে খুব কষ্ট হতো ওর। সেই অনুভূতি এতটাই তীব্র ছিল যে বড় হতে হতেও ফিকে হয়ে যায়নি। কি করে নিজের বউটাকে রান্না নিয়ে কথা শোনাবে? মেয়েটা যা পারছে তাই করছে। শান্তনুর কোনো অভিযোগ নেই। বরের আশ্বাসে দুঃখ কমে যেত দীপ্তিরও। ভাবত একদিন নিশ্চয়ই ভালো রান্না করতে পারবে। চেষ্টারও ত্রুটি নেই ওর, যদিও সুবিধে করতে পারছে না বিশেষ। তরকারিটা প্রায় হয়ে এসেছে।
খুন্তি দিয়ে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখতে যাচ্ছিল দীপ্তি। তখনই মাসিমার গলা পেল, সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেছে সে। এখানে সব কিছু ঠিকঠাক থাকলেও পাশের বাড়ির বয়স্কা ওই মহিলাকে একেবারেই পছন্দ হয় না। বড্ড গায়ে পড়া স্বভাব। স্বামীকে নিয়ে একাই থাকেন মহিলা, ছেলেপুলে হয়নি, অঢেল সময়। সুযোগ পেলেই এখানে চলে আসেন জ্ঞান বিতরণ করতে। আজকালকার মেয়েরা কি কি পারে না, তারা কি কি পারতেন তারই ফিরিস্তি দেন বসে বসে। অসহ্য লাগে দীপ্তির। তার কবে 15 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। তারপর থেকে এক হাতে স্বামীর সংসার, বিশাল শ্বশুরবাড়ির সব কিছু সামলিয়েছেন। শুনে কি করবে? এই অশিক্ষিত মহিলাকে কে বোঝাবে? এসব ফালতু মেয়েলি আলোচনা ছাড়াও দীপ্তির অনেক কাজ আছে। সে বই পড়ে, কবিতা লেখে, গান শোনে, কিন্তু ওই মহিলা সেসব বুঝবেন না। কি গো, কি রান্না করছো? মাসিমা রান্নাঘরে ঢুকে পড়েছেন। কুমড়োর ছক্কা। না তাকিয়েই উত্তর দিল দীপ্তি। কুমড়োর ছক্কা? বাহ, তোমরা এসব রান্নাও পারো নাকি? মাসিমার গলায় হাসির আভাস। এই শুরু হলো। উত্তর দিল না দীপ্তি, যদিও মহিলা উপেক্ষা বোঝেন না। তিনি এক গাল হেসে বললেন, নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবে, অল্প কাঁচা তেল ছড়িয়ে দেবে, স্বাদ খুলতাই হবে। দীপ্তি ফিরল এবার, কঠিন গলায় বলল, আমার মা জন্মেও এভাবে কুমড়োর ছক্কা বানাননি। দিয়ে তো দেখো, খুব ভালো লাগবে। না, আজকালকার মেয়েরা দেখছি কারো কথাই শুনতে চায় না। যদিও মাসিমা হেসেই কথাটা বললেন, দীপ্তির গা জ্বলে গেল। সে চিবিয়ে চিবিয়ে বলল, মাসিমা, আপনি কি কোনো কাজে এসেছেন? আসলে আমাকে চানে যেতে হবে এখন। একটা উপন্যাস অর্ধেকটা পড়েছি, খাওয়ার পর সেটা নিয়ে বসবো। শান্তনুও চলে আসবে। ইচ্ছে করেই উপন্যাসের প্রসঙ্গ তুলল দীপ্তি। উনি বুঝুন, সারাক্ষণ বক বক করা ছাড়াও অন্য অনেক কাজ আছে ওর। ইঙ্গিত স্পষ্ট। মাসিমার মুখ ম্লান হয়ে এলো। উঠে পড়লেন তিনি। জোর করে মুখে হাসি টেনে বললেন, ঠিক আছে, তুমি কাজ করো, আমি আসছি। তিনি চলে যেতেও দীপ্তির মনটা তেতো হয়ে রইল। সারাক্ষণ শুধু জ্ঞান দেওয়া। কে উনার জ্ঞান শুনতে চায়? নিজেকে কি ভাবে নই মহিলা? পরদিন শান্তনু অফিসে বেরিয়ে যাওয়ার পর একটু বেলার দিকে মাছওয়ালা এলো। একটা পলিব্যাগ ভর্তি মাছ দিয়ে সে চলে গেল। মাছ দেখে দীপ্তির চোখ কপালে। মাঝে মাঝেই বাজারে যাওয়ার সময় না পেলে মাছওয়ালাকে ফোন করে মাছ দিতে বলে দেয় শান্তনু। তাই বলে কই মাছ, জ্যান্ত কই মাছগুলো ব্যাগের ভেতরে খলবল খলবল করছে। এগুলো ধরতেই ভয় লাগছে, কাটবে কি করে? কিন্তু শান্তনু যখন শখ করে পাঠিয়েছে, রান্না তো করতেই হবে। ছেলেটা একটু ভালো রান্না খেতে ভালোবাসে, বউ হয়ে ওইটুকু পারবে না? কি লজ্জার কথা। দিশেহারা অবস্থায় শান্তনুর ওপরেও খুব রাগ হচ্ছে। সে কি করে ভাবল দীপ্তি মাছটা কেটে নেবে? মাছওয়ালাকে তো বলতে পারত মাছটা কেটে দিয়ে যেতে। এখন মাকে ফোন করেও লাভ নেই। মা তো ফোনে ফোনে কই মাছ কিভাবে কাটে সেটা বলে দিতে পারবে না। আক্ষরিক অর্থেই ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে দীপ্তির। মাসিমার সাহায্য নেওয়া যেত, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে গল্পের ঝুলি খুলে বসবেন নির্ঘাত। কিভাবে বিশাল সংসারের রান্নাবান্না তিনি একা হাতে করতেন, তাও কত কম বয়সে। মানে ঘুরিয়ে ফিরিয়ে শোনানো হবে
ঢিঙ্গি হয়ে বিয়ে করেও দীপ্তি কিছু পারে না। রাগের চোটে একটা কই মাছ পাকড়াও করে কাটতে গেল, যা থাকে কপালে। কিন্তু হাতে নিতেই শয়তান মাছটা এমন তিরিং বিরিং শুরু করলো যে ভয়ে হাত থেকে ছেড়ে দিল ওটাকে। সেই ফাঁকে বিশ্বাসঘাতক মাছটা রান্নাঘরের জল যাওয়ার ফুটো দিয়ে গলে বাইরে পালালো। এবার দীপ্তি হাঁটুতে মুখ রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। হাতের কাছে শান্তনুকে পেলে তুলে এক আছাড় দিত। ঠিক সেই মুহূর্তেই মাসিমার গলা পাওয়া গেল। কই গো নতুন বউ, কই গেলে তুমি? রান্নাঘরে এসে তিনি বুঝলেন সব। দুহাতে দীপ্তিকে ধরে তুললেন, ওর চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, কেঁদো না তো নতুন বউ, বসো তুমি এই মোড়ায়, আমি কেটে দিচ্ছি মাছ। শান্তনুর কাণ্ডজ্ঞানের অভাব দেখে অবাক হচ্ছি। অবশ্য বেটা মানুষেরা এমনই হয়, অত খেয়াল করে না। আজকালকার মেয়েরা এত কিছু পারে নাকি? পড়াশোনার সঙ্গে আরও কত কিছু শেখে ওরা। রান্নাবান্না শিখে আসার সময় আর থাকে নাকি? আমরা ছিলাম মুখ্য সূক্ষ্ম, কোনো গুণ ছিল না, তাই অল্প বয়সে বিয়ে হয়ে সংসারের হাল ধরেছি। দীপ্তি অবাক হয়ে দেখছিল। বকবক করতে করতেই মাসিমার নিপুণ হাতে মাছগুলো কেটে নিচ্ছেন। তারপর চটপট ধুয়েও দিলেন। এরপর বললেন, এবারে রান্না করতে পারবে তো? আমি দেখিয়ে দিচ্ছি, করে নাও। এখন থেকে বিপদে পড়লেই আমাকে ডাকবে, কান্নাকাটি না করে। স্নেহের হাসি মাসিমার ঠোঁটে। তীব্র অপরাধ বোধে আচ্ছন্ন হয়ে যেতে যেতে দীপ্তি ভাবছিল, সেভাবে শিক্ষিত না হলেও মানবিক গুণে তিনি দীপ্তির থেকে অনেক এগিয়ে। মিথ্যে অহংকারের বশবর্তী হয়ে মাসিমাকে অবহেলা করে এসেছে এতদিন। ভাবতেই কুঁকড়ে যাচ্ছিল। যাক, এতদিনে উচিত শিক্ষা হলো। ঠুনকো অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাতে অবশ্য ভার মুক্ত হওয়া গেল। রাতে খেতে বসে তেলকোয়ের বাটির দিকে তাকিয়ে শান্তনু অবাক। কই মাছ কে কেটে দিল? আমি তো সাধনকে বলেছিলাম কেটে দিয়ে যেতে, কিন্তু সে পারবে না বলল। তখন বলে দিয়েছিলাম তোমাকে বলতে কই মাছ হাঁড়িতে জিইয়ে রাখতে, আমি কাল কেটে দিতাম। কি করে রান্না করলে মাছ? দীপ্তি রহস্যময় মুখভঙ্গি করে বলল, ম্যাজিক।